প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং 11-এ উঠবে, যারা এখনো পড়াশোনাটা শুরু করনি বা তোমরা যারা করে দিয়েছো, তারা নিশ্চয়ই জানো তোমরা যারা আর্টস নিয়ে পড়বে বা সায়েন্স নিয়ে পড়বে, যে যার স্ট্রিম নিয়ে পড়বে তারা নিশ্চয়ই এতদিনে সিলেবাস সম্পর্কে জেনে গেছো। আজকে তোমাদের আমি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তারই সঙ্গে একটি পার্ট সেটা সম্পূর্ণ আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে। তোমরা জানো যে 11 আর 12-এ এখন সিলেবাস চেঞ্জ হয়েছে। আগের বছরে 11টা চেঞ্জ হয়েছে, এবছরটা আবার 12টাও চেঞ্জ হলো। এখন 11 আর 12-এ 4টে সেমিস্টার হয়। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 11-এ হবে, আর 12-এ ওঠার পর থার্ড ও ফোর্থ সেম হবে। তাই 11-এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা থাকবে তার মধ্যে মাত্র 2টি গল্প রয়েছে। একটি গল্প বাংলা মৌলিক, আরেকটি গল্প বাংলাতে অনুবাদ করা, সেটা ইংরেজি গল্প। বাংলা যে মৌলিক গল্পটি রয়েছে সেটি পুঁইমাচা। পুঁইমাচার লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যারা সিনেমা দেখো, সত্যজিৎ রায়ের একটি পথের পাঁচালী বলে একটা সিনেমা রয়েছে। সেটি কার অবলম্বনে জানো? সেই পথের পাঁচালী উপন্যাসটি রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক বিখ্যাত গল্প রয়েছে, তার মধ্যে একটি হলো পুঁইমাচা গল্প। তোমরা এই ভিডিওটির মাধ্যমে এই পুঁইমাচা গল্পর বিষয় সংক্ষেপ সম্পূর্ণভাবে সেটা লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে দেবো, তার টিকা, তার প্রতিটি শব্দের অর্থ কী হয় সেগুলো যেমন বুঝতে পারবে, ঠিক সেরকম তোমাদের এই গল্প থেকে কি ধরনের প্রশ্ন আসবে। একটা কথা বলে রাখি যে 11-এ তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, তাই গল্প বা কবিতা হোক, সমস্ত কিছু লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। কোন লাইনটা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন কোনটা ইম্পর্টেন্ট, এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা জেনে যাবে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। চলো তাহলে আজকে আমরা আলোচনা করি পুঁইমাচা গল্প। প্রথমে আমরা জেনে নেব পুঁইমাচা গল্পটি প্রকাশ পায় কিভাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পটি প্রথমে প্রকাশ হয় পাথুরিঘাটার জমিদার বাড়ির পারিবারিক একটি পত্রিকা অবসরিকা নাম সেখানে। এরপর গল্পটি 1331 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশ হয়। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রবাসী পত্রিকায় প্রকাশ হয় তারও আগে অবসরিকা পত্রিকায়। এই প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। প্রকাশিত হবার পর গল্পটি মেঘমোল্লার নামে গল্প সংকলনে স্থান পায়। এই মেঘমোল্লার গল্প সংকলনটি প্রকাশিত হয় 1931 সালে। তাহলে তোমরা আরো একটি তথ্য পেয়ে গেলে যে মেঘমোল্লার গল্প সংকলনের স্থান পায় এবং প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং তারও আগে অবসরিকা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তোমরা এও কয়েকটি জেনে রাখো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো কয়েকটি গল্পগ্রন্থের নাম হলো মৌরি ফুল, যাত্রাবদল, কিন্নর দল এবং পুঁইমাচা ছাড়াও তিনি আরো অনেক গল্প লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ক্যানভাসার কৃষ্ণলাল, তারানাথ তান্ত্রিকের গল্প, কোণে দেখা ইত্যাদি। এবার তোমরা দেখে নাও গল্পের বিষয় সংক্ষেপ। গল্পের শুরুতেই গল্পকার দেখাচ্ছেন যে সহায় হরি চাটুর্য নামে এক ব্রাহ্মণ, যিনি খুবই গরিব, কিন্তু তিনি সংসারের প্রতি খুবই উদাসীন। এই জন্য তার স্ত্রী অন্নপূর্ণার কাছে সবসময় তিরস্কৃত হন। এই সহায় হরি চাটুর্যে এবং অন্নপূর্ণার 3 কন্যা। বড় কন্যার নাম খেন্তি, আরও বাকি 2 কন্যার নাম রাধি এবং পুঁটি। খেন্তির বয়স 14-15 বছর। তৎকালীন সময়ে এই বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কিন্তু সহায় হরি চাটুর্যে সংসারের প্রতি উদাসীনতা হওয়ার জন্য মেয়ের বিয়ে তখনও দেননি। যার ফলে স্ত্রীর কাছে যেমন তিরস্কৃত হতেন, ঠিক তেমনি সমাজে সেই সময়ের যারা হর্তাকর্তা তারাও সহায় হরিকে একঘরে করে দেবার হুমকি দিয়েছিলেন। তো এই রকম একটা পরিবারের গল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে
এক বিকেলে বড় মেয়ে খেন্তি কিছু পুঁই শাক আর চিংড়ি মাছ চেয়ে চিনতে নিয়ে আসে। বড় মেয়ে খেন্তির পছন্দ কুচো চিংড়ি দিয়ে পুঁই শাক, কিন্তু মায়ের রাগের তোড়ে তা ফেলে দিয়ে আসতে হয়। পরে বাড়িতে যখন কেউ না থাকে তখন তার মা ফেলে দেওয়া পুঁই শাক কুড়িয়ে নিয়ে এসে রাঁধে। দুপুরে খেতে বসে পুঁই শাক পাতে দেখে খেন্তির চোখ ছলছল করে ওঠে। পুঁই শাক খেন্তির এতই পছন্দ যে সে ঘরের কোণেও পুঁই শাক লাগিয়ে রাখে। মাচা ভর্তি সে পুঁই শাক লক লক করে বাড়তে থাকে। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে যায়। দ্বিতীয় পক্ষের বিয়ে পাত্রটির বয়স ছিল 40-এরও বেশি। দিনহীন সহায় হরি যৌতুকের টাকা ধীরে ধীরে শোধ করছিলেন, কিন্তু তারপরেও খেন্তি শ্বশুর বাড়ি কিছু যৌতুকের টাকা না পাওয়ার জন্য খেন্তির ওপর অত্যাচার চালাতে থাকে। সেই বছর বসন্তকালে খেন্তির বসন্ত হয় এবং তার গা থেকে সমস্ত গয়না খুলে রেখে তাকে এক অপরিচিত আত্মীয়র বাড়িতে ফেলে রেখে আসে এবং সহায় হরি বাড়িতে সেই খবরটাও পাঠায় না। অবশেষে খেন্তি সে বসন্তেই মারা যায়। কিন্তু খেন্তির লাগানো সেই পুঁই গাছটি মরেনি। খেন্তি সমগ্র জীবনের সাক্ষী হয়ে, তার সমস্ত স্বাদ আহ্লাদের কেন্দ্রবিন্দু হয়ে, তার না থাকার শূন্যতাকে বুকে ধারণ করে। তার শত সহস্র স্মৃতির উৎস হয়ে মাচা ভর্তি সেই পুঁই শাক লকলক করে বাড়তে থাকে। পুঁই মাচার লাবণ্যে ভরপুর কচি সবুজ ডগাগুলোর মাঝে মা এবং বোনেরা যেন খেন্তিকেই খুঁজে পায়। পৌষ সংক্রান্তির রাতে দিকে তাকিয়ে এমন ডাগর ডাগর মেয়েটির অকাল প্রয়াণের কথা স্মরণ করে মা এবং তার মেয়েরা দুঃখিত বোধ করে। এইভাবে গল্পটি শেষ হয়।